আচ্ছা, আমরা ক্লাস রেকর্ডিং স্টার্ট করছি। আমাদের আজকে পড়ার হচ্ছে কি এই টপিক গুলা, বুঝছো? যে আজকে আমাদের থার্ড ক্লাসে আমরা মেইনলি এই টপিক গুলা পড়বো, থার্ড বা ফোর্থ ক্লাসে এই টপিক গুলা পড়বো। সেটা হচ্ছে কি, প্রথমে রকেট নিয়ে পড়বো, রকেট কিভাবে কাজ করে। দেন হচ্ছে আমরা কেন নিউটনের ল ইউজ করি, আর নিউটনের লটা কোথায় কোথায় অ্যাপ্লাই হয়, বা এর সীমাবদ্ধতা কি কি আছে, ঠিক আছে। দেন হচ্ছে আমরা জানবো বল, ক্ষেত্র, প্রাবল্য, এই বিষয়গুলো নিয়ে। অর্থাৎ বল কি তো সেটা আমরা জানি, যে মেনলি ক্ষেত্র কি আর প্রাবল্য কি এগুলা। দেন হচ্ছে রৈখিক ভরবেগ ও ভরবেগের নিত্যতা দেখবো, যে আমাদের রৈখিক ভরবেগ নিয়ে যেসব ম্যাথমেটিক্যাল ঘটনা ঘটে। দেন হচ্ছে আমরা একটা স্পেশাল ম্যাথ দেখবো রৈখিক ভরবেগ নিয়ে। তারপর হবে কি, আমরা লিফট নিয়ে কাজ করব, যে লিফটে আমাদের কিভাবে কাজ হয়, বা লিফটের ম্যাথ তোমাদের বই একটা টপিক দিয়ে দিছে, লিফট হতে পারে যে এখান থেকে কোশ্চেন আসতে পারে। আর সবশেষে আমরা ঘূর্ণন গতি নিয়ে দেখবো। ঘূর্ণন গতির মধ্যে কি দেখবো আমরা, কৌণিক সরণ কি, কৌণিক ত্বরণ কি, এন্ড কৌণিক বেগ কি। এই জিনিসগুলো আমরা মোটামুটি একটু কি করব, মানে ক্লিয়ার হব। জিনিসগুলো তো আমরা আগে পড়ছি, তারপর আমরা জিনিসগুলো ক্লিয়ার হব, ঠিক আছে। তা আমরা এখন চলে যাই টপিকটাতে। প্রথম হচ্ছে কি আমাদের দেখি, প্রথম আমাদের ফার্স্ট টপিক কি। আমাদের ফার্স্ট টপিক হচ্ছে রকেট, ঠিক আছে। এখন দেখো যে রকেট জিনিসটাকে আমি যতটুকু বলবো একটু পর্যন্ত যদি মাথায় রাখো তাহলেই চলবে। এর বেশি আমাদের আসলে এত খুব একটা মাথায় রাখা লাগবে না। সামথিং ধরো, দেখো যে রকেট হচ্ছে ধরো এরকম একটা সামথিং যেটাতে কি করা হয়, যে মানে কি হয়, যেটাতে আমরা জ্বালানির সাহায্যে কি করি, এর মধ্যে একটা বেগের সঞ্চার করি যাকে বলা হয় মুক্তিবেগ, যেটা আমরা ফিউচারে জানবো মুক্তিবেগ কি। এবং এই মুক্তিবেগের প্রভাবে কি হয়, এই মুক্তিবেগের প্রভাবে রকেটটা পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ, বা পৃথিবীতে যে আমার জি কাজ করে নিচের দিকে, ওই জি থেকে কি করে মুক্ত হয়ে সে উপরের দিকে মহাকাশে উঠতে থাকে, ঠিক আছে। তো আমরা এই যে রকেট চলে, রকেট চলার সময় কি হয়, রকেটের সময় একটা জিনিস মনে রাখবা, রকেটে এরকম একটা কম্পার্টমেন্ট থাকে নিচের দিকে, ঠিক আছে। এই কম্পার্টমেন্ট পুরাটা কি হয়, জ্বালানি দিয়ে ভর্তি থাকে, ঠিক আছে। এই কম্পার্টমেন্টটা কি দিয়ে ভর্তি থাকে, জ্বালানি গ্যাস দিয়ে ভর্তি থাকে। এবং এই জ্বালানি গ্যাস অনবরত পুড়তে থাকে, ঠিক আছে। এই জ্বালানি গ্যাসটা অনবরত পুড়তে থাকে। এই পুড়তে পুড়তে কি হয়, এই দিকে হয় কি, জ্বালানি গ্যাসটা একটা কি করে, আহ ভরবেগ প্রদান করে, ঠিক আছে। এদিক বরাবর একটা ভরবেগ প্রদান করে। এবং এই ভরবেগের সমপরিমাণ কিন্তু বিপরীতমুখী ভরবেগ, বা ধরো যে বল এদিক বরাবর কি হয়, ক্রিয়াশীল হয়, এবং এদিক বরাবর ক্রিয়াশীল হয় দেখে রকেটটা কি হয়, উপরের দিকে উঠে যেতে থাকে। জিনিসটা বুঝতে পারতেছো? অর্থাৎ এখানে রকেটের জ্বালানি কি হয়, জ্বালানিগুলো পুড়ে পুড়ে নিচের দিকে একটা বেগ দেয়, বা নিচের দিকে একটা ভরবেগ দেয়। এই ভরবেগের সমপরিমাণ কিন্তু ভরবেগ কি হয়, ভরবেগের নিত্যতা অনুসারে এদিক বরাবর ক্রিয়াশীল হয়, এবং সেটা অনুসারে রকেটটা কি হয়, রকেটটা উপরের দিকে উঠতে থাকে। এটা হলো কি আমাদের রকেটের মোটা দাগের কথা, ঠিক আছে। তো রকেটের ক্ষেত্রে মেনলি কি হয় দেখো, এই যে কম্পার্টমেন্ট, এইখানে কি হয়, গ্যাসের জ্বালানি অলওয়েজ কি হতে থাকে, জ্বালানিটা অলওয়েজ ক্ষয় হতে থাকে, ঠিক আছে। এখন এক্ষেত্রে কি হয়, আমরা এটা বলতে পারি যে রকেটের, সোজা বাংলায় বলতে পারি রকেটের ঊর্ধ্বমুখী ভরবেগ ইকুয়াল টু হচ্ছে রকেটের জ্বালানির নিম্নমুখী ভরবেগ, বুঝছো তো, উভয় সমান হয় নিম্নমুখী ভরবেগ, ঠিক আছে। এখন রকেটের জ্বালানির যে নিম্নমুখী ভরবেগ সেটাতে কি হয় দেখো, বা এর যে পরিবর্তন, রকেটের ঊর্ধ্বমুখী ভরবেগের যে পরিবর্তনটা পাই আমরা, একইভাবে কি হয়, সেই নিম্নমুখী পরিবর্তনটাও কি হয়, ক্রিয়াশীল হয়। তা এখন একটা জিনিস চিন্তা করো, যে আমরা একটা জিনিস জানি কি, আমরা একটা জিনিস জানি, যদি আমরা এখান দিয়ে লিখি যে সামথিং, আমরা কি জানি, ভরবেগ পি ইকুয়াল টু কি, পি ইকুয়াল টু হচ্ছে এম ভি। আমরা জানি কি ডেল পি যদি হয়, ডেল পি হলে অলওয়েজ হবে কি এম ইনটু ডেল ভি। কারণ আমাদের একটা ধারণা কি থাকে, বস্তুর ভর তো কখনো চেঞ্জ হতে পারে না, ঠিক কিনা। বস্তুর ভর তো কখনো চেঞ্জ হতে পারে না, বস্তুর বেগই চেঞ্জ হবে, তাইলে তো ভরবেগের পরিবর্তন হয়। এটা না, ব্যাপারটা তো অনেকটা এরকম। কিন্তু আসলে কিন্তু ভরবেগের পরিবর্তন ঘটার সময় কেবলমাত্র যে বেগের পরিবর্তন হয় তা কিন্তু না, চাইলে ভরেরও পরিবর্তন হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আমরা ডেল পি ইজ ইকুয়াল টু ডেল এম ইন্টু ভিও লিখতে পারি, ঠিক আছে। এখন কথা হচ্ছে ডেল এম ইন্টু ভি কিভাবে লিখবো। সাপোজ চিন্তা করো, এই যে কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্ট থেকে কি হচ্ছে, গ্যাস ক্ষয় হচ্ছে না। অর্থাৎ দিতে ছিল এম পরিমাণ গ্যাস, এরপরে গ্যাস কি হবে, ছোট এম পরিমাণ গ্যাস হয়ে যাবে না, অর্থাৎ গ্যাস ক্ষয় হতে থাকবে না। এখন এই রকেটে যদি গ্যাসের মান কমতে থাকে বা গ্যাসের পরিবর্তন হতে থাকে, তাহলে যে সে যদি একই রকম ভি বেগ নিয়েও বের হয়, তাও কি হবে, তার একটা ভরবেগের পরিবর্তন আসবে না। ওই ভরবেগের পরিবর্তনটা কি, ডেল পি ইকুয়াল টু কি হবে, এম মাইনাস এম ইন্টু কি ভি না, বা ধরো ডেল এম ইন্টু ভি না। জিনিসটা বোঝা যাচ্ছে?
অর্থাৎ জি রকেটের স্যার। ভরবেগের পরিবর্তনের জন্য এমন হতে হবে না যে তার ভর স্থির থেকে বেগের পরিবর্তন হতে হবে, তার ভরের পরিবর্তন হলেও কি হবে, ভরবেগের পরিবর্তন হবে। তো সেইভাবে সুতরাং কি রকেটের জ্বালানির নিম্নমুখী ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল এম ইনটু ভি। ঠিক আছে, এখন এই যে রকেট উপরের দিকে উঠতেছে, রকেট যে ত্বরণে উঠতেছে, সে ত্বরণটার জন্য কি হবে, আমার একটা বল প্রযুক্ত হচ্ছে না। তো আমরা এই প্রযুক্ত বলটাকে কিভাবে বের করতে পারবো? সাপোজ চিন্তা করো রকেটটা একটা রকেট, সে রকেটটা প্রাথমিকভাবে স্থির ছিল, প্রথমে ভি ছিল 0, তারপর সে একটা ভ্যালোসিটি নিয়ে উপরে উঠতেছে। তো না, তার মানে কি ডেফিনেটলি এখানে একটা বলের প্রভাব আছে, নলে তো তার ত্বরণের পরিবর্তন হইতো না, বুঝো না? সে স্থির থেকে গতিশীল হয়েছে মানে তো কোনো একটা বলের পরিমাণ আছে। তো এটা কিভাবে ইয়া করব? এক্ষেত্রে আমার এই বলটা হবে কি ঘাত বল, কারণ কি একটা বিশাল পরিমাণ বল অতি অল্প সময়ের জন্য কাজ করছে। সো এই ক্ষেত্রে আমার রকেটের ঊর্ধ্বমুখী ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কি হবে, ডেল এম ইনটু ভি, এবং এর মানটা কি হবে, এফ ইনটু টি। ঠিক আছে, অর্থাৎ আমরা কি জানি, বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন না, ওই জিনিসটাই আর কি। এখানে কি আসছে, বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তো সেখান থেকে আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইনটু ভি। ঠিক আছে, তো এখানে যদি এটা হচ্ছে কি ওই রকেটের উপর প্রযুক্ত বলের মান, এটা হচ্ছে কি রকেটের উপর প্রযুক্ত বলের মান। ঠিক আছে, দেন হচ্ছে কি এফ ইকুয়াল টু কি হবে, এম এ না? আমরা কি জানি এফ ইকুয়াল টু এম এ, এখানে রকেটের ভর যদি এম হয় তাহলে এফ ইকুয়াল টু কি হবে, এম এ। তো এম এ ইকুয়াল টু কি হবে, ডেল এম ইনটু ডেল টি ডিভাইডেড বাই ডেল এম বাই ডেল টি ইনটু ভি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে আমরা রকেটের ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি পাই, 1/m ইনটু কি ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইনটু কি ভি। জিনিসটা বুঝে গেছে? অর্থাৎ আমরা রকেটের ভরটা কিভাবে বের করছি, এখানে দেখো, এখানে এই এমটা যেটা, এই এমটা হচ্ছে রকেটের ভর, ভালোভাবে বুঝো। এই এমটা কি, এটা হচ্ছে রকেটের ভর। আর অন্যদিকে এই ডেল এমটা কি, এই ডেল এমটা হচ্ছে আমার গ্যাসের ভর। ঠিক আছে, এই ডেল এমটা হচ্ছে কি আমার গ্যাসের ভর। তো আমরা একটু পর্যন্ত বুঝছি, আমি আবার তোমাদের আলোচনা করবো একটু পরে, তাও আমি আবার বলতেছি যে একটু পর্যন্ত পয়েন্টটা বুঝে গেছে তো? জি স্যার। ওকে, দেন হচ্ছে আমরা দেন নেক্সট পেজে গিয়ে লিখি, দেখো এই যে রকেটের যে ত্বরণ, রকেটটা কি হচ্ছে, দেখো রকেটটা আমরা জানি সে এ ত্বরণ নিয়ে উপরে উঠতেছে। ঠিক আছে, কিন্তু তার নিচের দিকে কি করতেছে, জি কাজ করতেছে না। সুতরাং তার লব্ধি ত্বরণ কি হবে, আমার তার লব্ধি ত্বরণ কি হবে, সে যেহেতু উপরের দিকে উঠতেছে তাহলে তার লব্ধি ত্বরণ ইকুয়াল টু হবে এ মাইনাস জি। এটা তো বোঝা যাচ্ছে নাকি? কারণ যেহেতু দুইটা পরস্পর বিপরীত দিকে, বা এখান থেকে কি আসে, 1/m ইন্টু ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইন্টু ভি মাইনাস কত, জি। এটা হচ্ছে কি রকেটের লব্ধি ত্বরণের মান। জিনিসটা বুঝতে পারছো? এটা হচ্ছে রকেটের লব্ধি ত্বরণ। ঠিক আছে, একটু বুঝা গেছে তো? এখন আমি জি স্যার। তোমাদের সিম্পলি আবার একটু ছোট্ট করে রিক্যাপ করে দিই যে জিনিসটা কি, অর্থাৎ তোমাকে যদি মেইন জিনিসটা তুমি বুঝছো কিনা, এরকম যদি তোমাকে পয়েন্ট আসে কখনো যে তুমি মেইন পয়েন্টটা বুঝছো কিনা, সেটার জন্য যাতে তুমি খুবই সিম্পলি জিনিসটাকে ব্যাখ্যা করতে পারো। অর্থাৎ এক্ষেত্রে রকেটের মধ্যে কি হয় আমি তোমাকে বলি, ধরো রকেট আমি দুইটা বক্সে আমি রকেটটাকে ভাগ করি। এটা হচ্ছে প্রথম রকেটের বক্স, এটা হচ্ছে রকেটের নিচে যে জ্বালানি সেটা, এবং এটা হচ্ছে কি ওই রকেটের উপরের পার্টটা। ঠিক আছে, যেটা আকাশে উড়ে যায়। ঠিক আছে, এখন তোমরা কখনো রকেটের ইয়াগুলা তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারতা, রকেট যখন পৃথিবীর বাইরে যায় তখন কি হয় জানো, এই যে ধরো এই অংশটা, এই কম্পার্টমেন্টকে যদি আমরা এ বলি এবং এই কম্পার্টমেন্টকে যদি বি বলি, বি কি হয় জানো, বি এ থেকে মুক্ত হয়ে যায়। এই জিনিসটা কখনো দেখছো কোনো মুভিতে অর কোথাও, যে রকেট যখন উড়ে একটা অবস্থায় গেলে হয় কি, যখন এই কম্পার্টমেন্টের গ্যাস শেষ হয়ে যায় তখন ওভাবে সিস্টেম করা থাকে, এই বি কম্পার্টমেন্টটা কি হয় রকেট থেকে কি হয়ে যায়, ছুটে যায়। বা রকেট থেকে কি হয়, যেহেতু এটাতে কোনো গ্যাসই নেই, এটা তো আর কোনো কাজ নাই, এটা কি হয়, এই পার্টটা কি হয় রকেট থেকে মুক্ত হয়ে যায়, বা রকেট সামনে যেতে থাকে, এটা পিছের দিকে মানে এটা একটা অপোজো পার্টের মতো মহাকাশে ঘুরতে থাকে। বুঝতে পারছো জিনিসটা? তো তখন আলটিমেটলি যে রকেটটা দেখা যায় ওটা হচ্ছে এই রকেটটা, এটাই হচ্ছে রকেটের মেইন ভর। ঠিক আছে, বুঝতে পারছো? এখন একটা জিনিস চিন্তা করো, রকেটের যে এই অংশ, এটার ভর আমরা ধরছিলাম কি এম। ঠিক আছে, এখন একটা জিনিস চিন্তা করো, এই এমটা কিন্তু, অর্থাৎ এই এম যেটা দেখতেছো, এই এমটা, এই এমটা কিন্তু রকেটের মধ্যে কি করতেছে না, রকেটকে গতিশীল করতে পারতেছে না। রকেটকে গতিশীল করতেছে কে, মেনলি এই অংশটা বা এই বি অংশটা, বুঝছো তো? এই জ্বালানিটা ক্ষয় করেই তো রকেটকে গতিশীল করতেছে। সো আমরা এখানে এক্ষেত্রে কি হবে, জিনিসটা ভালোভাবে মাথায় রাখতে হবে যে এফ ইন্টু ডেল টি ইকুয়াল টু কি
ডেল এম ইন্টু ভি যখন করবো, এখানে ডেল এমটাকে মেক শিওর, আবারও বলতেছি ডেল এমটা হচ্ছে জ্বালানি গ্যাসের ভর, ঠিক আছে। দেন আমরা যখন এখানে কি করব, যে এম এ ইন্টু ডেল টি দিব ইকুয়াল টু কি ডেল এম ইন্টু ভি। এই জায়গায় দেখো এটা হচ্ছে জ্বালানির ভর এবং এটা হচ্ছে কি আমার রকেটের ভর, ঠিক আছে। এটা হচ্ছে আমার রকেটের ভর। তো দেন আমরা এখান থেকে কি করতে পারি, 1/a ইকুয়াল টু লিখতে পারি, যে সরি 1/a লিখছি এখান থেকে। দেন আমরা এখান থেকে যদি লিখি যে a ইকুয়াল টু লিখতে পারি 1/m ইন্টু ডেল এম ইন্টু ডেল টি ইন্টু ভি, ঠিক আছে। এক্ষেত্রে এমটা কি বুঝছো, এমটা রকেটের ভর, ডেল এম বাই ডেল টিটা কি, ডেল এম বাই ডেল টি হচ্ছে জ্বালানি ক্ষয়ের হার, জ্বালানি ক্ষয়ের হার, বুঝছো তো। ডেল টি যেহেতু আছে ফলে হার হবে নিচে জ্বালানি ক্ষয়ের হার, আর ভিটা হচ্ছে কি রকেটের বেগ, অর্থাৎ বা জ্বালানির বেগ, যে বেগ নিয়ে জ্বালানি পিছের দিকে ছুটে যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। দেন আমি তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাই, আরেকটা জিনিস বুঝালে তোমরা ব্যাপারটা আরো খুবই সিম্পলি বুঝতে পারবা যে আসলে এখানে ঘটতেছেটা কি। তোমাদের হয়তো এখনো মনে একটা কনফিউশন থাকতে পারে। সাপোজ দেখো আমি বলি যে এরকম কোন গাড়ি আমরা মানে বানানো পসিবল। দেখো ধরো একটা সেভাবে গাড়ি আছে সামথিং এভাবে, এই গাড়িটা হচ্ছে কি তোমার পিছে কি করছো, ট্যাপ দিয়ে বেলুন লাগাই দিছো, ঠিক আছে। ধরো এটা হচ্ছে ওই বেলুনটা, ঠিক আছে, এই ট্যাপ দিয়ে এভাবে বেলুনটা লাগাই দিছো, ঠিক আছে, বেলুনটা বাঁধা। এখন তোমার যখন এই বেলুনটা খুলে দিবা, বেলুনের বাতাস কি হবে, এদিকে যাবে না? বেলুনের বাতাসটা এদিক দিয়ে বের হয়ে যাবে না, যেহেতু এখান দিয়ে ফুটা হবে, বেলুনের বাতাসটা এদিক দিয়ে বের হয়ে যাবে না। ফলে বেলুনের বাতাস যখন এদিক দিয়ে বের হবে, গাড়িটা কি হবে, এদিকে গতিশীল হবে। কেন গতিশীল হবে বুঝছো তো, ওই একই রকম ঘটনা, যে এদিকে কি হচ্ছে বেলুনের বাতাসের পরিমাণ কমতেছে, ফলে জিনিসটা হয়ে যাবে অনেকটা ডেল এম ইন্টু কি ভি এর মতো, অর্থাৎ ডেল পি। ভরবেগের পরিবর্তন, এই একই ভরবেগের পরিবর্তন এদিকে প্রযুক্ত হবে, যেটা হবে এফ ইন্টু কি ডেল টি বা এম এ ইন্টু ডেল টি। বুঝে গেছে জিনিসটা? অর্থাৎ তুমি যদি এভাবে কোন একটা গাড়িকে বেলুন দিয়ে বেঁধে দাও, পরে বেলুনটা খুলে দাও, কি হবে, বেলুনের ছিদ্র দিয়ে কি হবে, এভাবে বাতাস বেরোতে থাকবে এই সাইডে, এবং এর সমপরিমাণ কিন্তু বিপরীতমুখী প্রতিক্রিয়া এর উপর গাড়ির উপর প্রযুক্ত হবে, যেখানে গাড়িটা এদিকে যেতে থাকবে। আমার কথা বুঝতে পারছো? রকেটও ঠিক সেম জিনিসটা ঘটে আর কি, আনুভূমিক ভাবে। হ্যালো, তোমাদের বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো রকেট রিলেটেড কিছু ম্যাথ আছে, ওগুলো তোমরা দেখে নিও। দেন আমরা সেকেন্ড টপিকে চলে যাই আজকের। দেখো সেকেন্ড টপিকটা হচ্ছে আমার যে হোয়াই নিউটনস ল, ঠিক আছে। আমরা নিউটনের ল এর যে সীমাবদ্ধতা বলে কিছু কথা আছে, ওই জিনিসগুলো নিয়ে জানবো। যে নিউটনস ল, নিউটনের সূত্রের সীমাবদ্ধতা, অর্থাৎ নিউটনের সূত্রের সীমাবদ্ধতা কি কি। অর্থাৎ আমরা তো নিউটনের সূত্র জেনারেলি ইউজ করি, কিন্তু নিউটনের সূত্র কখন ইউজ করা যায় না বা এই ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো নিউটনের সূত্র জেনারেলি দুইটা ক্ষেত্রে গিয়ে আর কাজ করে না, এটা ছাড়া সব ক্ষেত্রে কাজ করে। প্রথম ক্ষেত্রটা হচ্ছে যখন নিউটনের সূত্র আলোর বেগের তুলনামূলক কোনো সিচুয়েশনে যাবে, আলোর বেগের তুলনামূলক পর্যায়, ঠিক আছে। এটা কি আমি জিনিসটা বুঝাই, যে নিউটন যখন কি মানে জিনিসটা কি, নিউটনের ল গুলা বা নরমালি এগুলো হচ্ছে সাধারণ গতির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এখন কোন বস্তু যখন আলোর গতির তুলনামূলক পর্যায়ে চলে যাবে, অর্থাৎ ধরো আলোর গতি হচ্ছে সি, আলোর গতির কাছাকাছি ধরো 0.9 সি, 0.8 সি, 0.95 সি, এরকম পর্যায়ে চলে যাবে, তখন কি হবে, সেখানে কেবলমাত্র নিউটনের সূত্র খাটবে না, সেখানে আরেকটা ব্যাপার চলে আসবে, যাকে বলা হয় আপেক্ষিকতা, ঠিক আছে। যেগুলো আমরা উপরে ক্লাসে গেলে জানতে পারবো বা আমরা সামনের বছর জানতে পারবো। তো এই জিনিসগুলোকে বলা হয় কি আপেক্ষিকতা। এই আপেক্ষিকতা যখন কাজ করে তখন কি হয় না, নিউটনের সূত্রগুলো কাজ করে না। বুঝতে পারছো? দেন দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে কিছু কিছু বস্তু আছে যাদের ভর কি অতি ক্ষুদ্র, ভর অনেক ক্ষুদ্র, যাদের ভর অনেক ক্ষুদ্র বলতে কি, কাদের ভর অনেক ক্ষুদ্র, সাপোজ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের কি এরা আণুবীক্ষণিক পর্যায়ে না, বা আণুবীক্ষণিক বলতেছে, এরা তো পারমাণবিক পর্যায়ে, এরা অতি ক্ষুদ্র না। এই পারমাণবিক পর্যায়ে যেসব অনুপরমাণু গুলো আছে, এই পারমাণবিক পর্যায়ে অনুপরমাণুর ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কেবলমাত্র নর্মাল গতিশক্তি থাকে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে আমরা ডিরেক্ট কি কে ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কয়ার বলে ফেলতে পারি না।
তাদের একই সাথে কি থাকে, এসব গতির সাথে সাথে তাদের ধরো তাড়িৎ চুম্বক বল থাকে না, বা তড়িৎ বল থাকে না, অর্থাৎ পজিটিভ নেগেটিভকে বিকর্ষণ করে এই ব্যাপার স্যাপার থাকে। তারপর ধরো যে তাদের নিজেদের মধ্যে ইন্টারনালি আধানজনিত কারণে বিভিন্ন মানে যেসব বল ক্রিয়েট হয়, বা আকর্ষণ বল, বিকর্ষণ বল, এগুলো ক্রিয়েট হয়। আর ধরো তাদের মধ্যে চুম্বক বল ক্রিয়েট হয়, এরকম অনেক কিছু থাকে। সেসব কারণে হয় কি, তাদের সময়ও কি হয় না, নিউটনের সূত্রগুলো কাজ দেয় না। বুঝতে পারছো জিনিসটা? নিউটনের সূত্র কখন কাজে দেয় না? দুইটা ক্ষেত্রে, যখন বেগ অনেক বেশি হবে আর যখন ভর অনেক ক্ষুদ্র হবে। ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের সীমাবদ্ধতা, বা রৈখিক ভরবেগ সংক্রান্ত বিষয় বলি নাকি। দেখো, রৈখিক ভরবেগ ও ভরবেগের নিত্যতা জিনিসটা আসলে তেমন কিছু বলার নাই। আমি তোমাদের, তোমরা জিনিসগুলো আগে থেকে জানো, তাও যদি আমি বলি যে ভরবেগের নিত্যতা। ভরবেগের নিত্যতা মানে কি, যে দুটি বস্তুর সংঘর্ষের পূর্বে ও পরের কি ভরবেগের মান কি হয়, ভরবেগের সমষ্টি ধ্রুব থাকে। জিনিসটা কি বুঝতে পারছো? যে রৈখিক ভরবেগের নিত্যতা কি, যে দুটি বস্তুর সংঘর্ষের পূর্বে ও পরে মোট শক্তির মান কি হয়, ধ্রুব থাকে। ঠিক আছে, যেমন ধরো যে কি, অর্থাৎ সংঘর্ষের পূর্বে যদি ভরবেগ কি হয় m1u1 প্লাস m2u2, সংঘর্ষের পরে তাদের ভরবেগ কি হবে m1v1 প্লাস m2v2। বুঝতে পারছো জিনিসটা? এই জিনিসটা তো জানো আশা করি নাকি। হ্যাঁ, জি স্যার। জি স্যার, এটা জানি। তো এটার পরে যে ধরো আরো কিছু ম্যাথ আছে, ওই জিনিসগুলো জানো, আমি তোমাদের নর্মালি একটু বুঝাই দিই। সাপোজ ধরো এখানে m1 ফোর্স, এখানে u1, এখানে m2, এখানে u2। তো দেন এখানে যখন এরা যখন একসাথে সংঘর্ষ করে, তো ধরো যে এরা যদি একসাথে সংঘর্ষ করার পর ধরো বস্তু তো একসাথে লেগে গেল, তো একসাথে লেগে আছে, ঠিক আছে, m1 m2। তো তাদের ক্ষেত্রে মিলিত বেগটা বের করতে পারবা। মিলিত বেগ যদি v হয় তখন কি হবে, তখন হবে m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু কি m1 প্লাস m2 ইন্টু v। এই জিনিসগুলো জানো তো? জি স্যার, আমার ম্যাথগুলো তো করছি আজকে। আচ্ছা, এই ম্যাথ জি গুলো স্যার, করছো? এগুলো আচ্ছা, ওখানে এখন আমি যতটুকু পড়াইছি এর মধ্যে কোনো থিওরিগত প্রবলেম থাকলে আমাকে বলো তো। যে তুমি থিওরি বুঝতেছো না বা কোনো লাইন বুঝো না, এরকম থাকলে আমাকে বলো। স্যার, হুম। স্যার এখানে উদাহরণের এখানে স্যার 4.7 নাম্বার যে ম্যাথটা আছে। আচ্ছা, আমি আজকে ম্যাথ সলভ করবো না বলে দিছি। ও আচ্ছা স্যার। এরপর বলো। স্যার ওইটাই ছিল, আর সমস্যা নাই। স্যার, আচ্ছা, এখানে যে কতগুলো রকেটের ম্যাথ দেওয়া আছে স্যার, এগুলো কি আমরা ওই যে আপনি বললেন যে পরে সলভ করাবেন, ওগুলা পরে করবো নাকি আমরা আমরা না না ট্রাই না করার না, পর? এগুলো এগুলো তোমরা করবা ট্রাই করে, না পারলে দেন আমাকে বলবা। এগুলোর মধ্যে কিছু প্রবলেম থাকবে, আবার কিছু প্রবলেম থাকবেও না, এমন হবে। বুঝা গেছে? জি জি জিশান, ফোনটা চার্জে দাও তো একটু। আচ্ছা, এরপর দেখো, আমি বলি, এরপরে একটা ম্যাথ করাবো, বিশেষ টাইপের ম্যাথ, মানে বিশেষ না ম্যাথটা, আসলে এটাকে বিশেষ ম্যাথ বলা যায় না, তবে কথা হচ্ছে যে ধরো এই নর্মালি কিছুটা মানে ইউনিক টাইপের কথা। তোমরা ভরবেগের নিত্যতার বিষয়টা বুঝছো কিনা সেটা এই ম্যাথটা দেখলে বুঝা যাবে। যে আমি বলি, লিখি, 500 কেজি ভরের স্থির একটি নৌকা এক প্রান্তে এ এবং অপর প্রান্তে বি আছে। ঠিক আছে, এ এর ভর 20 কেজি, বি এর ভর 30 কেজি। ঠিক আছে, এ ও বি যথাক্রমে বিপরীত দিকে, এ ও বি যথাক্রমে বিপরীত দিকে ধরো 20 m/1 এবং 10 m/1 বেগে ঝাঁপ দিল। ঠিক আছে, একই সময় ঝাঁপ দিছিল। ঠিক আছে, এখন হচ্ছে ঝাঁপ দেওয়ার পরে তারা নৌকাটি কোন দিকে যাবে, নৌকাটি
কোন দিকে যাবে। ঠিক আছে, অর্থাৎ কোশ্চেনটা কেমন আমি তোমাদেরকে ক্লিয়ার করি। যে ধরো একটা নৌকা, এই নৌকার কি হচ্ছে, এই নৌকাটা ধরো এ প্রান্তে আছে এ প্রান্তে আছে বি। ঠিক আছে, নৌকাটা স্থির অবস্থায় আছে, নৌকার বেগ হচ্ছে 0 m/1, নৌকার ভর হচ্ছে 500 কেজি। এখন হচ্ছে কি, এ করছে কি, নৌকার এক প্রান্ত থেকে যার ভর হচ্ছে 20 কেজি, সে 20 m/1 বেগে ঝাঁপ দিছে কোন দিকে, এদিকে। ঠিক আছে, আর আরেকজন যে ব্যক্তি বি, সে করছে কি, তার ভর হচ্ছে 30 কেজি, সে কি করছে 10 m/1 বেগে এদিক বরাবর ঝাঁপ দিচ্ছে। ঠিক আছে, এখন বলতেছে ঝাঁপ দেওয়ার পরে নৌকাটি কোন দিকে যাবে বা কত বেগে যাবে, কোন দিকে যাবে, কত বেগে যাবে। ঠিক আছে, এই ম্যাথটা কেমনে করবো। ঠিক আছে, এক্ষেত্রে দেখো আমরা কি জানি, যে ভরবেগের নিত্যতা সূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্র হতে আমরা কি জানি, ভরবেগের নিত্যতা সূত্র হতে আমরা জানি, লাইক ধরো সামেশন অফ mu ইকুয়াল টু কি, সামেশন অফ mv, অর্থাৎ আদি অবস্থায় ভরবেগের সমষ্টি ইকুয়াল টু শেষ অবস্থায় ভরবেগের সমষ্টি, ঠিক কিনা। বা ধরো m1 u1 প্লাস m2 u2 প্লাস m3 u3 ইকুয়াল টু কি হবে, m1 v1 প্লাস m2 v2 প্লাস m3 v3। অর্থাৎ আমার এই ম্যাথটা করার প্রথম উদ্দেশ্য হচ্ছে কি, এমন না যে অলওয়েজ কি হবে, দুইটাই থাকবে, যে m1 u1 m2 u2 থাকবে, m1 v1 m2 v2 থাকবে, হতে পারে তিনটাও থাকতে পারে, হতে পারে চারটাও থাকতে পারে, হতে পারে m5 u5 পর্যন্ত বিস্তৃত হতে পারে, কিন্তু আলটিমেটলি তাদের কি হবে, সমষ্টির মান কি হবে, সমষ্টির মান সমান হবে। দেন হচ্ছে কি, দেখো যে এমন কি নৌকাটা ছিল 500 কেজি ভরে কিন্তু স্থির। দেন ইউ2 কি, ইউ2 ধরো যে আমরা ইউ2 যদি ধরি, ধরো আমরা এই সাইডটাকে পজিটিভ ধরলাম। ঠিক আছে, এই সাইডটাকে যদি আমরা পজিটিভ ধরি, তাহলে ডেফিনেটলি এর বিপরীত সাইডটাকে আমার কি ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। তো ধরো এদিক বরাবর সে কি করছে, এদিক বরাবর সে গেছে 30 × 10। ঠিক আছে, এরপর কি হবে, অপর পাশের মানুষটা কি গেছে 20 m/s বেগে 20 কেজি ভরের বস্তু, তাহলে সে বিপরীতে যেহেতু গেছে, তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে, মাইনাস ধরতে হবে, -20 × কত। আচ্ছা দেখো, সরি এক্ষেত্রে আমার, আচ্ছা আমরা এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, যে ধরো এক্ষেত্রে দেখো একদম আদিতে যখন প্রাথমিক অবস্থায় ছিল, প্রাথমিক অবস্থায় কি হয়েছিল, দেখো প্রাথমিক অবস্থায় কি হয়েছিল, প্রাথমিক অবস্থায় আমার এই যে দুইটা নৌকাটা স্থির ছিল, নৌকার সাথে সাথে ব্যক্তিগুলোও স্থির ছিল না, একদম প্রাথমিক অবস্থায়। যখন নৌকায় তারা হবে উঠে দাঁড়াইছে, তো তখন কি হবে, তখন হবে কি, আলটিমেটলি সবই হবে স্থির, অর্থাৎ 30 কেজি ভরের বস্তুটাও স্থির, 20 কেজি ভরের বস্তুটাও স্থির, বলে 20 × 0 × 30 × 0। কিন্তু পরবর্তীতে যখন শেষ বেগ বের করবো, তখন কি হবে, 500 ইন্টু কি, v1 প্লাস 30 × 10, কারণ এ 10 m/s বেগে গেছে, ইন্টু হবে কি, মাইনাস কি হবে 20 × 20। কেন মাইনাস হয়েছে বুঝছো, যে এ তো বি তো এদিকে গেছে, কিন্তু এ তার বিপরীতে গেছে না, ফলে একটা সাপেক্ষে একটা মাইনাস না, বুঝছো তো, একটা সাপেক্ষে তো একটা মাইনাস, একটা তো একটা বিপরীত দিকে যাচ্ছে। তো এটা করার পরে দেন কি করব, ধরো যে দেখো যে এখানে হবে 0 ইকুয়াল টু হবে 500 v1 প্লাস 300 মাইনাস 400, বা এখান থেকে হবে v1 ইকুয়াল টু হবে 100 ডিভাইডেড বাই 500, বা ইকুয়াল টু কি 0.2 m/1। ঠিক আছে, এখন দেখো, অর্থাৎ নৌকার বেগ কত হবে, পরবর্তীতে নৌকার বেগ হবে 0.2 m/1, এবং যেহেতু বেগের দিকটা কি পজিটিভ, পজিটিভ মানে কি, আমরা কোন দিক পজিটিভ ধরছিলাম, এদিকটা পজিটিভ ধরছি না, সুতরাং নৌকাটি কি হবে, এই বি এর দিকে কি হবে, 0.2 m/1 বেগে এগিয়ে যাবে বা অগ্রসর হবে। জিনিসটা কি বোঝা গেছে। জি স্যার। অর্থাৎ ধরো যে আমরা এই ক্ষেত্রে দুইটা জিনিস শিখছি। প্রথম কি শিখতে পারছি, আমরা প্রথমে শিখছি যে আলটিমেটলি এমন হবে না যে অলওয়েজ আমার কি, এমন হবে না আচ্ছা মাইকটা অফ করো, মাইকটা অফ করো। অর্থাৎ আমার ক্ষেত্রে এমন হবে না যে অলওয়েজ দুইটা বস্তু থাকবে, অর্থাৎ অলওয়েজ আমার m1 u1 অর m2 u2 থাকবে। অর্থাৎ সবসময় যে এরকম হবে তা কিন্তু না, যে m1 u1 প্লাস m1 v1 প্লাস m2 v2, এটা না। চাইলে কিন্তু মাল্টিপল কি থাকতে পারে, মাল্টিপল অবজেক্ট থাকতে পারে, মাল্টিপল ভেলোসিটি থাকতে পারে। অর্থাৎ আমি কি ক্লিয়ার করতে পারছি জিনিসটা, অর্থাৎ তিনটা থাকলে তিনটা লিখবো, চারটা থাকলে চারটা লিখবো, কিন্তু মেক শিওর যে সামেশন অফ mu ইকুয়াল টু কি হবে, সামেশন অফ mv। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা। স্যার হ্যাঁ জি স্যার। স্যার, স্যার এখানে যদি হ্যাঁ স্যার এখানে যদি আমরা এ ধনাত্মক ধরতাম স্যার, হ্যাঁ হ্যালো ডেফিনেটলি, তাহলে স্যার,
একে যদি ধনাত্মক ধরতা, শুনো 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 শুনো, আমি চিত্রটাই এঁকে ফেলি, আমি বুঝছি তোমার কথা। ধরো বাচ্চা, তুমি একে ধনাত্মক ধরছো, বিকে ঋণাত্মক, কে পজিটিভ ধরছো, ঠিক আছে? তো এদিকে পজিটিভ ধরলে অ্যান্সার আসতো কি, অ্যান্সার v1 ইকুয়াল টু আসতো -0.2 এমএস ইনভার্স 1। তখন কি তো পজিটিভ সাইড কে নেগেটিভ, কে নেগেটিভ সাইড না, তখন নেগেটিভ দিকে কি হচ্ছে, নো কাটা যাচ্ছে 0.2 এমএস ইনভার্স বেগে। আলটিমেটলি রেজাল্ট একই হতো, আলটিমেটলি এদিকেই বি এর দিকে কি হবে, 0.2 এমএস ইনভার্স 1 বেগে যাবে। ঠিক আছে, আমরা মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্নটা দ্বারা কি করি, ডিরেকশন নিই, যে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, এটাই আর কি। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেন হচ্ছে আমরা একটা ইয়াতে যাব, যে আমাদের লিফটের টপিকটাতে চলে যাই, যেখানে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কি লিফট। লিফট একটু বুঝার ট্রাই করবা। যে দেখো লিফটে জেনারেলি কি হয় এটা একটু বুঝো, যে যখন আমরা লিফটে উঠি, লিফটে উপরে উঠতে থাকলে, অর্থাৎ লিফটে যখন উপরে উঠতে থাকে, একেবারে হবে উপরে উঠতেছি, ওঠার সময় কি হয়, নিজেকে অনেক ভারী মনে হয়, ঠিক আছে? এবং লিফট থেকে যখন আমরা নিচে নামি, ঠিক আছে, নিচে নামার সময় নিজেকে কি মনে হয়, নিজেকে হালকা মনে হয়, ঠিক আছে, নিজেকে হালকা মনে হয়। তো এক্ষেত্রে কেন হয় জিনিসটা, সেটা আমরা এখন বলবো, ঠিক আছে? দেখো যখন একটা লিফট সামথিং, ধরো আমি তোমাদেরকে আগে একটা জিনিস বলছিলাম, সেটা আমি আবার মনে করাই দিচ্ছি, আবারও জিনিসটা ভালোভাবে মনে করার ট্রাই করো। আমরা মেনলি কি ফিল করি, আমরা কি ওজন ফিল করি, নাকি আমরা ওজনের প্রতিক্রিয়াটা ফিল করি? তোমাদেরকে জিনিসটা বলছিলাম। স্যার ওজনের প্রতিক্রিয়া। হ্যাঁ, আমরা মেনলি ওজনের প্রতিক্রিয়াটা ফিল করি। আচ্ছা মাইকটা অফ করো। সাপোজ ধরো যে এখানে কি হচ্ছে, আমাদের ওজনটা নিচের দিকে কাজ করতেছে ডব্লিউ, এটা আমরা ফিল করি না, এই ডব্লিউ কিন্তু সমপরিমাণ প্রতিক্রিয়া এই সারফেসটা আমাদেরকে দেয় এই বরাবর আর, ওই আরটা মেনলি আমরা ফিল করি, ঠিক আছে? এখন যখন একটা লিফট যখন উপরে উঠতে থাকবে, ধরো হুট করে লিফটটা উপরে উঠতেছে, তো উঠার সময় লিফটটা জেনারেলি কি হয়, আমি তোমাকে বুঝাই, জিনিসটা একটু বুঝো। সাপোজ ধরো তুমি একতলা থেকে কি করছো, এখানে 2, 3, 4, 5, 6, 6 তলায় তুমি যাবা। 6 তলায় যাওয়ার সময় হবে কি জানো, একতলা থেকে একেবারে উঠার মোমেন্টে কি হবে, তোমার এখানে একটা ত্বরণ কাজ করবে, এই জায়গাটায় ধরো উঠার মোমেন্টে তোমার একটা ত্বরণ থাকবে। দেন হবে কি, লিফটটা সমবেগে চলবে, লিফটটা একটু পর্যন্ত সমবেগে চলবে, দেন একেবারে থামার সময় কি হবে, আবার একটা ত্বরণ কাজ করবে, ঠিক আছে? আবার লিফট থেকে নামার সময় একই জিনিস, নামার একেবারে প্রাথমিক মোমেন্টে একটা ত্বরণ কাজ করবে, দেন লিফটটা সমবেগে চলবে, দেন আর একটা ত্বরণ কাজ করবে। অর্থাৎ জিনিসটা বুঝে গেছে? তো ধরো যে আমরা কি করলাম, যে লিফট থেকে উপরে উঠতেছি, তো লিফট থেকে উপরে ওঠার সময়, লিফট থেকে উপরে ওঠার সময় কি হবে দেখো, যে আমরা তো এ বরাবর কি হচ্ছে, এম এ ত্বরণে উঠতে থাকতেছি, ঠিক কিনা? এম এ ত্বরণ নিয়ে তো উপরে উঠতে থাকবো, কিন্তু একটা জিনিস চিন্তা করো, এক্ষেত্রে কয়টা বল ক্রিয়াশীল, দুইটা বল, একটা হচ্ছে আর যেটা অভিলম্ব প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে ওজন ডব্লিউ যেটা নিচের দিকে কাজ করে। তা আমরা মেনলি ফিল করি কি, আমরা তো মেনলি আর ফিল করি, ঠিক আছে না? তো এখানে আর হবে কি আমার প্রাইমারি ফোর্স, বা আমরা একটা জিনিস বলছিলাম না ডিরেকশনাল ল, ডিরেকশনাল লটা দেখো, যে আর যদি পজিটিভ হয় তাহলে আর এর দিকে কি, এম এও আর এর দিকে, সুতরাং এম এও হবে পজিটিভ। এখন ডব্লিউটা কি, আর এর বিপরীত দিকে, এম এরও বিপরীত দিকে, ফলে ডব্লিউ ডিরেকশন হবে নেগেটিভ, ঠিক আছে? তো এখন লিফট উপরে ওঠার সময় হবে কি, যেহেতু সে লব্ধি এম এ ত্বরণে যাচ্ছে, তো হবে কি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? তো দেন সামেশন অফ এফ এ এখানে কি হচ্ছে, দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে আর ভেক্টর প্লাস ডব্লিউ ভেক্টর ইকুয়াল টু কি এম এ, ঠিক আছে? বা সেখান থেকে আর মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে কি এম এ, ঠিক আছে? বা এখান থেকে আর মাইনাস এম জি ইজ ইকুয়াল টু হবে এম এ, কারণ আমরা তো জানি ডব্লিউ ইকুয়াল টু এম এ, এম জি। তো সেখান থেকে আর ইকুয়াল টু হবে এম অফ জি প্লাস এ, ঠিক আছে? বা ধরো যে এম অফ, অর্থাৎ দেখো এখানে কি পাইছি আমরা, আর ইকুয়াল টু পাইছি এম অফ জি প্লাস এ, যেটা কি আমার এম জি থেকে বড় না? বা আমাদের নর্মাল যে ওজনটা, আমাদের নর্মাল যে ওজন বা নর্মাল আমরা যে ডব্লিউ ফিল করি, নর্মাল ডব্লিউ ফিল করি, সেটা থেকে বেশি না? এবং সে কারণে কি হবে, আমাদের নিজেদেরকে ভারী মনে হবে। অর্থাৎ জিনিসটা বুঝতে পারতেছো, একেবারে উপরে ওঠার সময় সে কারণে আমাদের নিজেদেরকে ভারী মনে হয়, কারণ এক্ষেত্রে আমার কি হয়, যে লব্ধি যে বলটা আমরা ফিল করি সেটা কি হয়, আমাদের নর্মাল ওজনের চাইতে বেশি হয়, ঠিক আছে? অন্যদিকে লিফট থেকে নিচে নামার সময় কি হবে দেখো, লিফট থেকে নিচে নামার সময় এটা থেকে ধরো, এটা হচ্ছে কি লিফটটা নিচে নামতেছে, তো সেম ভাবে আমার উপরের দিকে কাজ করবে অভিলম্ব প্রতিক্রিয়া বল, নিচের দিকে কাজ করবে ডব্লিউ, এবং
লিফটটা যাচ্ছে কি নিচের দিকে, তো সেম ভাবে আমরা ডিরেকশনাল ল দিলে এটা নিব আর পজিটিভ, এটা নিব নেগেটিভ, এবং এটা নিব নেগেটিভ, কারণ পজিটিভের সাপেক্ষে এম এটা এবার কি নিচের দিকে নেগেটিভ। তো এখানেও সেম ভাবে হবে সামেশন অফ এফ ইকুয়াল টু কি এম এ, বা কি হবে আর প্লাস অফ ডব্লিউ, সামেশন অফ এফ ইকুয়াল টু এখানে হবে মাইনাস এম এ। বুঝছো তো মাইনাস কেন, কারণ এখানে তো লিফটটা নিচের দিকে যাচ্ছে। তো আর প্লাস ডব্লিউ ইকুয়াল টু হবে মাইনাস এম এ, দেন হবে কি যে আর মাইনাস ডব্লিউ ইকুয়াল টু হবে মাইনাস এম এ, দেন সেখান থেকে আমরা লিখতে পারি কি আর ইকুয়াল টু এম অফ জি মাইনাস এ। অর্থাৎ যেটা কি এম অফ জি মাইনাস এ মানে কি সেটা আমার এম জি থেকে ছোট, বা আমাদের নর্মাল যে ওজনটা ফিল করি নর্মাল ডব্লিউ থেকে ছোট, যে কারণে এখানে যেহেতু নর্মাল ডব্লিউ থেকে আর এর মানটা ছোট, সেজন্য আমরা কি করব নিজেদেরকে হালকা অনুভব করব। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, এখান থেকে কিন্তু ম্যাথ আসে, এবং ম্যাথ গুলা খুবই বুঝে বুঝে তোমরা করবা, ঠিক আছে? এখানে থেকে স্যার, হ্যাঁ হ্যাঁ। স্যার আপনি যা বললেন এখানে প্রথম আর মানে শুরুতে আর শেষে একটা ত্বরণ কাজ করবে, স্যার ত্বরণটা কেন কাজ করবে? কারণ লিফটটা আমি কি বলছি, লিফটটা যখন উঠবে বা নামবে, বা লিফটটা ধরো উঠতেছে বা লিফটটা নামতেছে, তখন লিফটটা কি হয় স্থির অবস্থা থেকে চলা শুরু করে না? জি স্যার। তো ওই টাইমে একটা ত্বরণ কাজ করবে না, একটা ত্বরণ সৃষ্টি হবে না? এরপরে না লিফটটা সমবেগে যাবে, যেমন এই মোমেন্টটাতে লিফটটা সমবেগে গেছে, কিন্তু একদম স্টার্টিং পয়েন্ট ওর একদম এন্ডিং পয়েন্ট, ওই পয়েন্টে কি হয় লিফটের গতির একটা পরিবর্তন করতে হয় না? অর্থাৎ সাপোজ আমি তোমাদের যদি গ্রাফ চার্টে দেখাই যে এটা যদি হাইট হয় আর এটা যদি ভ্যালোসিটি বরাবর হাইটের একটা আমরা গ্রাফ বানাই, একেবারে স্টার্টিং পয়েন্টে কি হবে যে এভাবে গ্রাফটাতে জিরো থেকে এভাবে একটা কি হবে ইয়াটা উঠবে, ভ্যালোসিটি উঠবে, উঠার পরে কি হবে সে সমবেগে এভাবে যাবে, গিয়ে আবার কি হবে দেন সে এভাবে নেমে যাবে। ব্যাপারটা তো এরকমই। তো এখানে একটা আমার কি হচ্ছে বেগের পরিবর্তন হচ্ছে না, আর এখানে একটা বেগের পরিবর্তন হচ্ছে না, ফলে এখানে ডেফিনেটলি এখানে একটা ত্বরণ কাজ করবে না বা এ থাকবে না। বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে কি আরেকটা জিনিস বললে খুবই ইজিলি বুঝতে পারবা, যে এখন দেখো যদি লিফটটা সমবেগে চলে, ধরো লিফটটা এখন সমবেগে চলতেছে, অর্থাৎ লিফটটাতে কিছুক্ষণ তো ত্বরণ ছিল না, ত্বরণের পর লিফটটা স্বাভাবিক নরমাল হয়ে যাবে না? তো লিফটটা যদি নরমাল হয়ে যায় তখন কি হবে দেখো, লিফটটা নরমাল হয়ে গেলে কি হবে, লিফটটা ধরো এখানে লিফট, সেখানে এদিকে কাজ করতেছে আর এদিকে কাজ করতেছে ডব্লিউ, এদিকে কোনো রকম ত্বরণ নাই, ঠিক আছে? তো তখন কি হবে সামেশন অফ এফ ইকুয়াল টু কি হবে, সে ধরো ভি বেগ নিয়ে যাচ্ছে, সমবেগ ভি নিয়ে যাচ্ছে, সামেশন অফ এফ ইকুয়াল টু হবে এম এ, ঠিক আছে? বা কি হবে আর মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে এম এ, ঠিক আছে? বা এখান থেকে কি লেখা যায় আর মাইনাস ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে এম ইনটু ডেল ভি বাই ডেল টি, ঠিক কি না? এর মানটা বসাইছি আর কি। তো দেন এখান থেকে কি হয় দেখো আর মাইনাস ডব্লিউ ইকুয়াল টু এম ইনটু কি হবে ডেল ভির মানটা কি, যেহেতু সমবেগে যাচ্ছে ফলে ডেল ভি ইকুয়াল টু জিরো হবে না, যেহেতু লিফটটা সমবেগে চলতেছে, ফলে কি হবে জিরো ডিভাইডেড বাই টি সমান সমান হবে আর মাইনাস ডব্লিউ ইকুয়াল টু জিরো ইকুয়াল টু কি আর ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু কি এমজি। অর্থাৎ লিফটটা যখন আমার সমবেগে চলবে, লিফটটা যখন আমার সমবেগে চলবে তখন কি হবে, তখন আমরা নিজেদেরকে স্বাভাবিক ফিল করব, কারণ আমরা নিজেরা যখন স্বাভাবিক অবস্থায় থাকি তখন কি হয় আমরা আর ইকুয়াল টু এমজি ফিল করি, ঠিক আছে? ঠিক তেমন ভাবে আমরা নিজেদেরকে স্বাভাবিক ফিল করব। অর্থাৎ জিনিসটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, লিফট রিলেটেড আমি তোমাদেরকে বলি তোমাদের আজকে বাড়ির কাজ কি থাকবে, তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে মেইনলি এই লিফট রিলেটেড যা আছে ওই লিফট রিলেটেড সবকিছু করে ফেলা। দেন হচ্ছে যে আমার মানে নরমালি এই জিনিসগুলো আবার রৈখিক ভরবেগ, ভরবেগের নিত্যতা, এই সংক্রান্ত যেসব ম্যাথ আছে ম্যাথ গুলা করে ফেলা, ঠিক আছে? এখন আমি জাস্ট একটা হালকা করে তোমাদেরকে বল ক্ষেত্র প্রাবল্য জিনিসটা বলে দিই, যে ক্ষেত্র আর প্রাবল্য জিনিসটা কি, ঠিক আছে? এই জিনিসটা জেনে রাখো, যেগুলা থেকে কোশ্চেন থাকলে আমাকে নেক্সট ক্লাসে বলবা, নেক্সট ক্লাসে তোমাদের প্রথমে একটা সলভ ক্লাস হবে। দেখো ক্ষেত্র জিনিসটা কি, ক্ষেত্র হচ্ছে সোজা বাংলায় কোন বস্তুর প্রভাব যতটুকু পর্যন্ত কি থাকে ক্রিয়াশীল থাকে, ঠিক আছে? কোন বস্তুর প্রভাব যতটুকু পর্যন্ত ক্রিয়াশীল থাকে তাকে বলা হয় কি ক্ষেত্র। যেমন ধরো যে একটা আধান আমরা এখানে রাখলাম, যে সেটা হচ্ছে +5 কুলম্ব আধান, তো এই আধানটার প্রভাবে যে তড়িৎ ক্ষেত্রটা ক্রিয়েট হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রটা কি হয় জেনারেলি অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। তো অসীম পর্যন্ত বিস্তৃত থাকে, সুতরাং এর তড়িৎ ক্ষেত্র কি যে অসীম পর্যন্ত বিস্তৃত, বা এর প্রভাবটা কতটুকু পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত বিস্তৃত। তারপর ধরো যে আজকে হালি শহরের তাপমাত্রা হচ্ছে কি, আজকে ধরো হালি শহরের তাপমাত্রা হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, তো এই তাপমাত্রাটা হালি শহরের তাপমাত্রার ক্ষেত্র কি,
তাপমাত্রার ক্ষেত্রটা হবে কেবলমাত্র হালিশহর যতটুকু আছে ওটুক এরিয়াতেই। তো কারণ এই 28°C প্রভাবটা কতটুকু পর্যন্ত বিদ্যমান থাকবে, ওই হালিশহর পর্যন্ত তো বিদ্যমান থাকবে নাকি। সো ওই ক্ষেত্র বলতে জিনিসটাকে বোঝানো হচ্ছে কি একটা নির্দিষ্ট স্পেসিফিক বৈশিষ্ট্যের, সেটা হইতে পারে তড়িতের প্রভাব, আধানের প্রভাব, এটা হইতে পারে চুম্বকের প্রভাব, এটা হইতে পারে ধরো কোনো একটা ভরের প্রভাব, মহাকর্ষ বল জনিত প্রভাব। তোমরা এগুলা বই পড়লে বুঝতে পারবে, দেন আমাকে কোশ্চেন করবে, এগুলা না পারার মতো না, জিনিসটা বুঝবাই। তো ওই প্রভাবটা যতটুকু এরিয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় কি ক্ষেত্র। বুঝতে পারছো? সাপোজ চিন্তা করো আমরা যে টেবিলের উপর তুমি বসে আছো, অথবা এই যে কম্পিউটারের স্ক্রিনে, এই স্ক্রিনটা কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, যে ধরো বা এই জায়গাটাতে যে আমি লিখতেছি এই লেখাটা কতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, এখানে ধরো এতটুকু এরিয়ার মধ্যে তো সীমাবদ্ধ। তো এতটুকু এরিয়াকে বলা হচ্ছে কি কাগজ ক্ষেত্র। বুঝতে পারছো? তো ক্ষেত্র মানে কি যতটুকু পর্যন্ত প্রভাব সীমাবদ্ধ থাকে। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। আর দেন প্রাবল্য জিনিসটা কি? প্রাবল্য জিনিসটা খুবই সিম্পল, সোজা বাংলায় যদি বলি, প্রাবল্য হচ্ছে কোনো একটা ক্ষেত্রে, কোনো একটা বিশেষ ক্ষেত্রে তুমি যদি কি করো, যে একক ভর অর একক আধান যদি আনো, তখন ওই ক্ষেত্রে যে আগে থেকে চার্জটা ছিল, ধরো 5 কুলম্ব চার্জটা ছিল, তার একটা ক্ষেত্র আছে না, অথবা ধরো 5 কেজি ভর একটা বস্তু রাখছে, একটা ক্ষেত্র আছে না। এই প্রভাবটা যতটুকু অঞ্চল পর্যন্ত কি থাকবে, বিদ্যমান থাকবে, এটাই তো ক্ষেত্র। তো ওই ক্ষেত্রে তুমি যদি যে কোনো একটা একক ভরের বস্তু রাখো, ধরো 1 কেজি ভরের বস্তু আর 1 কুলম্ব আধান রাখো, তখন এই 5 কেজি ভরের বস্তুটা অথবা এই প্রাইমারি অবজেক্টটা এই বস্তুটাকে যে পরিমাণ ফোর্স দিবে, ঠিক আছে, তাকে যে পরিমাণ বল প্রয়োগ করবে, তাকে বলা হচ্ছে কি প্রাবল্য। বুঝা গেছে জিনিসটা? জি। অর্থাৎ প্রাবল্য মানে কি? প্রাবল্য মানে হচ্ছে একক একক বল, একক ভর অথবা আধান এর উপর প্রযুক্ত বল। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো মেইন বইটা পড়ে নিবা, এগুলো হচ্ছে যেমন থিওরি রিলেটেড। পরে কালকে আমাদের প্রথমে সলভ ক্লাস হবে এই টপিকগুলোর উপর, দেন যদি না বুঝো আমাকে বলবা আর কি। ঠিক আছে? এগুলো তো আজকে পড়ছি স্যার, হ্যাঁ হ্যাঁ। এগুলো তো আজকে পড়ে আসছিলাম। আচ্ছা, তোমরা এগুলো আজকে পড়ে আসছো? আচ্ছা, জি তাহলে স্যার। তাহলে হচ্ছে যে স্যার, আমরা নেক্সট ক্লাসে এগুলো থেকে আমরা কোশ্চেন গুলো সলভ করবো, ঠিক আছে, বা এই টপিক গুলো নিয়ে আমরা সলভ করবো। আমাদের যেহেতু আজকে সময় স্বল্পতা, সেজন্য আমাদের আসলে অফ করে দিতে হবে, বুঝছো? বুঝে গেছে? জি স্যার। স্যার আমরা SW কি করে রাখবো? এসডব্লিউ হচ্ছে জাস্ট এই টপিক গুলোর উপর যে ম্যাথ গুলো আছে ওগুলো করে রাখবা আর কি।